আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় স্যারেরা যে যেখান থেকে আমার আজকের ক্লাসে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের সহযোগিতায় আমার চ্যানেল এমআরএস রহিম ৯৭ চ্যানেলটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী। দেখো একটু করে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার শিখন অভিজ্ঞতা হচ্ছে ২। তারপর হচ্ছে সেশন হচ্ছে ১। ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার। তোমাদের মূল বইয়ের ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ পৃষ্ঠা। একটু যদি তোমরা মনোযোগ দাও, আজকের ক্লাসটি যদি একটু করে দেখো, দেখবা তোমাদের জন্য অনেক কিছু তোমরা জেনে যাবে, সবাই বুঝে যাবে। আমরা কিন্তু বইয়ের মূল বইতে চলে এসেছি। সেটা হচ্ছে শিখন অভিজ্ঞতা ২, বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু করে পড়ি, তারপরে আমরা একটু করে বিস্তারিত তোমাদেরকে বলবো। ষষ্ঠ শ্রেণীতে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ ও স্বত্বাধিকারের অধিকার সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু যখন ব্যক্তিগত বাণিজ্যিক কাজে অন্য কাউকে নিজের বুদ্ধিবৃত্তিক সম্পদ আমরা ব্যবহার করতে দেব, আমাদের কিছু নীতিমালা তৈরি করে নেওয়া উচিত। এর ফলে কেউ আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জানবো হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদটা আসলে কি। মনে করো তোমার মেধা, তোমার বুদ্ধি দিয়ে, তোমার চেষ্টা করে, তোমার গবেষণা করে, মূল কথা হচ্ছে তোমার সৃজনশীলতা দিয়ে তুমি যদি কোনো একটা কবিতা লিখো, কোনো একটা গান লিখো, কোনো একটা উপন্যাস তৈরি করো, একটা গল্প তৈরি করো, এই গল্পটা হচ্ছে তোমার সম্পদ। এটা তোমার মেধা দিয়ে, তোমার মনন দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে তুমি এটি তৈরি করেছো। এটা একান্ত তোমার নিজের। এটা হচ্ছে তোমার বুদ্ধিবৃত্তিক সম্পদ। এই সম্পদটা যদি তুমি তোমার থেকে নিয়ে অন্য কেউ ব্যবহার করতে চায়, অন্য কেউ, তাহলে এটার একটা নীতিমালা রয়েছে। তোমার সম্পত্তি, তোমার গল্পটি, তোমার উপন্যাসটি, তোমার গানটি অন্য কেউ ব্যবহার করবে, এটার একটা নিয়ম আছে, একটা নীতি আছে। ইচ্ছা করলে সে নিতে পারে না। তো দেখো এখানে, তুমি কি ময়মনসিংহ গীতিকার নাম শুনেছ? এটি একটি সংকলন গ্রন্থ, যাতে ময়মনসিংহ অঞ্চলের পালাগান লিপিবদ্ধ করা আছে। এই ফালাগানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছিল ময়মনসিংহ অঞ্চলে। এই বুদ্ধিবৃত্তিক সম্পদ প্রথমে চন্দ্রকুমার সাহা সংগ্রহ করা শুরু করেন। এরপর ডক্টর দীনেশ চন্দ্র সেন সবগুলো ফালাগানে একত্র করে সম্পাদনা করেন ও গ্রন্থাকারে প্রকাশ করেন। যদি এই কাজ না করা হতো, তাহলে আজ হয়তো আমরা এই অসাধারণ সংকলন পেতাম না। তাহলে এটি একটি সংকলন কাব্যগ্রন্থ। এখানে তখনকার সময়ে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন মুখে মুখে ফালাগানগুলো ছিল, ওই ফালাগানগুলো একসময় হারিয়ে যাচ্ছে। তখন সে কি করলো, এই যে চন্দ্রকুমার সাহা, এটা সংকলন এগুলো আস্তে 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 লিখে লিখে একটা গ্রন্থে নিয়ে আসছে, একটা বই আকারে নিয়ে আসছে। এটাকে এরপর আরো আপডেট করেছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। এটা হচ্ছে তার একান্ত বুদ্ধিবৃত্তিক সম্পদ। এটা তার অনেক চেষ্টা করে, অনেক গবেষণা করে এগুলো সে করেছে। এটা এখন তো তার নিজের। কেমন হয় যদি আমরা নিজেরাই আমাদের এলাকায় কোনো বৃত্তিবৃত্তিক সম্পদকে, বুদ্ধিবৃত্তিক সম্পদকে যথাযথভাবে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে তুলতে পারি। এই শিখন অভিজ্ঞতা আমরা সেটাই জানার চেষ্টা করি। তাহলে এখানে ময়মনসিংহ গীতিকা যেটি শুনেছ, কাব্য সংকলন, এটা হচ্ছে তার নিজস্ব সম্পদ। এটা অন্য কেউ ব্যবহার করতে গেলে তার বইটি কিনতে হবে, কিনে ব্যবহার করতে হবে। কিন্তু অন্য কেউ ইচ্ছা করে তার থেকে কপি করে নিয়ে এটা ব্যবহার করতে পারবে না। যদি কেউ ব্যবহার করতে চায়, তাহলে তাকে একটা লভ্যাংশ দিতে হবে, তার অনুমতি নিতে হবে, তাকে টাকা দিয়ে তার থেকে নিয়ে ও তার গল্পটা, সংকলনটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের এলাকাতে এ ধরনের কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ আছে কিনা, এটা কিভাবে ব্যবহার করব, একজনেরটা একজনে কিভাবে আমরা ব্যবহার করব, এই বিষয়টা নিয়ে আমরা আরো আলোচনা করব। এটা হচ্ছে সেশন ১। তো হাসির বাবা, আমরা একটা গল্প শুনি। হাসির বাবা আফজাল হোসেনের একটি দই তৈরির কারখানা আছে। এই কারখানায় দই তৈরি বাজারে হাসি দই নামে বিক্রি হয়। আজ হাসি দই কিনে হঠাৎ অবাক হয়ে আবিষ্কার করে দইয়ের স্বাদ অন্যরকম লাগছে। ভালো করে প্যাকেটের লক্ষ্য করলে দেখলো সে হাসির দই, এর পরিবর্তে হাঁস দই লেখা। অথচ প্যাকেট দেখতে একই রকম, একই রং, একই সাইজ, লেখার ফন্ট একই রকম। সবকিছু মিল আছে, শুধু হাসির জায়গায় হাঁস লেখা। তাহলে দেখো, হাসি দইটি ওই তোমার এলাকার ভিতরে, তারপরে এই হাসির
বাবা এই দইটি ওদের কারখানা আছে নিজস্ব, ওদের নিজস্ব ফর্মুলা দিয়ে, নিজস্ব জ্ঞান এবং বুদ্ধি দিয়ে এটা তৈরি করেছে। আরেকজন কি করলো, তাদের ওই দইটাকে একই নাম, একই সবকিছু, একই লোগো, একই লেখা, একই ফন্ট, একই প্যাকেট, সব ঠিক আছে, কিন্তু হাসির জায়গায় শুধু হাঁস লেখা। এটা কিন্তু কেউ খেয়াল করবে না, এটা একটা নকল। একটা লোক একটা নকল করে তার দইটাকে বাজারে ছেড়েছে, কিন্তু অরিজিনালি হাসি দই যেটি, এটার স্বাদ আলাদা, ভিন্ন, কিন্তু এটা এটা হচ্ছে ভিন্ন। তো এটা হাসি দেখলো, দেখে সেটা সে খুব ভালো করে খেয়াল না করলে হঠাৎই বোঝার উপায় নেই এটা যে হাসি দই না। এটা কেউ যদি ভালো করে প্যাকেটটা খেয়াল না করলে কিন্তু বুঝবে না। যেমন আমরা বাজারে বিভিন্ন চিপস কিনি, আমরা বিস্কিট কিনি, আসলে অরিজিনাল বিস্কুটের ফাঁকে এভাবে কিছু মিথ্যা দিয়ে প্যাকেট ট্যাকেট সব ঠিক আছে, বানানটা একটু ভিন্ন দিয়ে তোমার এই নামে এগুলা বাজারে বের করে দিয়ে দেয়, তাহলে এটার কি কোনো শাস্তি নেই? আমার তৈরি করা আমার বুদ্ধিবৃত্তির সম্পদটা আরেকজনে ব্যবহার করে নিবে, অবশ্যই এটা শাস্তি রয়েছে। হাসি খুব চিন্তিত হয়ে বাবার কাছে গিয়ে প্যাকেট দেখিয়ে পুরো ঘটনা খুলে বলল। আফজাল হোসেন সবকিছু শুনে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ হাসি এই ব্যাপারটি লক্ষ্য করার জন্য। দেখো, তবে আমাদের দুশ্চিন্তার কোনো কিছু নেই। হাসির বাবা বলতেছে, আমাদের হাসি দইয়ের স্বাদ অন্য দইয়ের তুলনায় আলাদা। তার কারণ এই দই তৈরির ফর্মুলা আমার উদ্ভাবন করা, এবং সেটি বেশ আলাদা অন্যগুলোর তুলনায়। তাহলে তার বাবা বলল, এটা মন খারাপ হওয়ার কিছু নেই, তবে নকল ঠিক আছে, নকল করেছে, কিন্তু এ দই তৈরি করার যে একটা ফর্মুলা, এটা এটা আমারই উদ্ভাবন করা, এটার স্বাদ আমি, এটা ভিন্ন, অন্য অন্য স্বাদের চেয়ে, অন্য অন্য দইয়ের চেয়ে এটার স্বাদ ভিন্ন থাকবে, এটা আমারই তৈরি করা। তাহলে এটা হচ্ছে তার বুদ্ধিবৃত্তিক সম্পদ। এই কারণে এই দই তৈরির কৌশল ফর্মুলা একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। তোমরা একটু খেয়াল করলে বুঝবে, যারা আমাদের কোম্পানির দই নকল করে প্রায় হুবহু একই নামে বাজারে ছেড়েছে, আমি দ্রুত আমার একজন উকিল বন্ধুর সাথে পরামর্শ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। তো তার বাবা বলল, ঠিক আছে, ওরা করুক, আমি আমার এক উকিল বন্ধু আছে, উকিল বন্ধুকে দিয়ে আমি এটা আইনি ব্যবস্থা নিচ্ছি, তাদের বিরুদ্ধে মামলা করব। আচ্ছা, যেহেতু আমাদের ট্রেডমার্ক করা আছে, এখন ট্রেডমার্কটা কি এটা আগে একটু করে বুঝতে হবে। তোমরা দেখো, তাই যারা আমাদের এই বুদ্ধিবৃত্তিক সম্পদ নকল করে বাণিজ্যিকভাবে ছেড়েছে তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। বাণিজ্যিকভাবে এই পণ্য বাজারে বিক্রি করা বন্ধ করতে হবে। হাসি এখন একটু দুশ্চিন্তা মুক্ত হলো। তাহলে ট্রেডমার্ক করা হচ্ছে, তোমার ওই প্যাকেটের গায়ে নির্দিষ্ট একটা লোগো আছে, তারপরে এটা আবার সরকারিভাবে অনুমোদন নিতে হয়, তাদের একটা স্লোগান আছে, তারপরে পণ্যটার একটি নাম আছে, একটা প্যাকেট আছে। এটা পরবর্তী পাঠে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো উপরের গল্পে আমরা দেখতে পাচ্ছি আফজাল হোসেন একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ তৈরি করেছে। এটা তার নিজস্ব উদ্ভাবন করা, নিজেরই একান্ত, এটা তার নিজের সম্পদ। তিনি যে ফর্মুলা ব্যবহার করে হাসি দই তৈরি করেছেন সেটি অন্য দইয়ের ফর্মুলা থেকে ভিন্ন, তাই এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। এরপর তিনি এটি বাজারজাত করেছেন। বাজার থেকে যারা হাসি দই নিয়েছে তারা কিন্তু শুধু পণ্য কিনে ব্যক্তিগত কাজে এটি কিনছে, অর্থাৎ এই দই কেনার সময় তারা দইটি শুধু খাবার অধিকার পাচ্ছেন, তারা টাকা দিয়ে দইটি খাবারের অনুমতি পাচ্ছেন, কিন্তু নিজের নামে ওইটাকে নিজের মনে করে আবার নিজের নাম দিয়ে নিজের লোগো, ওই যে লোগো ব্যবহার করে নকল করে ব্যবহার করতে পারবে না, এটা কিন্তু শাস্তি রয়েছে। এক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে, তার বুদ্ধিবৃত্তিক সম্পদটা আরেকজন ব্যবহার করতেছে, আরেকজন কিনে খাচ্ছে, এটা করা যাবে, কিন্তু তার নাম ব্যবহার করে তার হাসি দই দিয়ে একই জিনিস, একই লোগো, একই স্লোগান দিয়ে কিন্তু এটা পারবে না, এটা কিন্তু অন্যায়। ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ নির্দিষ্ট টাকা দিয়ে কেনার সময় পণ্যটি একজন মানুষ ব্যবহার করে, ব্যবহারের সুযোগ পেলেও সেটি বাণিজ্যিক কাজে ব্যবহার করার অধিকার পান না। সে ব্যবহার করতে পারবে, খেতে পারবে কিনে, কিন্তু সেই বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবহার করতে পারবে না। আর যখনই ব্যবসা করার জন্য সেই বাজারে দই ছাড়বে তখনই তার অনুমতি লাগবে, এবং ও তার থেকে ফর্মুলাটা কিনে নিতে হবে। অন্যদিকে অন্য একটি প্রতিষ্ঠান যারা প্রায় হুবহু হাসি দইয়ের আদলে বাজারে হাঁস দই ছেড়েছেন, তারা পণ্যটি বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করতে গেলে অবশ্যই বুদ্ধিবৃত্তিক সম্পদটির যিনি স্বত্বাধিকারী তার থেকে যথাযথ আনুষ্ঠানিক অনুমতি নিয়ে তার সঙ্গে চুক্তিপত্র করে তবেই বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝেছ? তাহলে দইটি যদি তারা ব্যবহার করতে চায় অবশ্যই তার যে এই ফর্মুলাটি আবিষ্কার করেছে তার থেকে অনুমতি নিতে হবে। তার যেহেতু ব্যবসায়িক কাজে ব্যবহার করবে, তারা দই বাজারে ছাড়বে, তাহলে তার অনুমতি নিতে হবে, তার থেকে ফর্মুলাটা কিনে নিতে হবে।
কিনে নিয়ে তারপরে ছাড়তে হবে। যেমন তুমি অনেক গবেষণা করে অনেক বুদ্ধি খাটিয়ে তুমি একটা অ্যাপস তৈরি করেছো, মোবাইল অ্যাপস, এটা তোমার একান্ত ব্যক্তিগত। এই অ্যাপসটি তুমি যখন বাজারে ছাড়বে তখন তারা তোমার থেকে কিছু টাকা দিয়ে তোমার অ্যাপসটা কিনে নেবে, কিনে তারা ব্যবহার করতে পারবে। কিন্তু তোমারটা নিয়ে হুবহু কপি করে আরেকজনের নামে কিন্তু এটা ব্যবহার করতে পারবে না। বিষয়টা একেবারে সহজ, তোমরা ইতিমধ্যে এটা বুঝেছ। এবারে আমরা একটি কাজ করি, নিচে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ দেওয়া আছে, সেগুলো থেকে আমরা বের করি বুদ্ধিবৃত্তিক সম্পদটি ব্যক্তিগত কাজে নাকি ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহারটি যথাযথ হচ্ছে কিনা। আমরা এখানে ৩-৪টা তোমাদেরকে উদাহরণ দিব। এগুলা থেকে আমরা বুঝবো যে কোনটি আমরা ব্যবসায়িক কাজে ব্যবহার করতেছি, কোনটা নিজেরা ব্যবহার করতেছি। একটু খেয়াল করো, এটা একটা সিনেমা। মিজান একটি বিখ্যাত বাংলা সিনেমা দেখার জন্য একটি ওয়েবসাইট নিবন্ধন করলো। সেখানে নির্দিষ্ট ফি পরিশোধ করে তাদের গ্রাহক হলো, কিন্তু এই ওয়েবসাইটে সিনেমাটি দেখানোর সিনেমার প্রযোজকের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হয়নি। মিজান এখন খুশি মনে পছন্দের সিনেমা দেখছে। তাহলে মিজান যে একটা ওয়েবসাইট খুললো, ওয়েবসাইট খুলে আরেকজনের একটা সিনেমা নিয়ে এসে সে তার ওয়েবসাইটে দিয়ে দিল অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু যে সিনেমাটা এত কষ্ট করে, এত টাকা খরচ করে, এত বুদ্ধি খাটিয়ে এই সিনেমাটা তৈরি করেছে, তার থেকে তো কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুমতি নিতে গেলে তো তাকে টাকা দিতে হবে। আপনার এই ছবিটি আমি আমার ওয়েবসাইটে দেব, ব্যবহার করব, আপনাকে এই আপনার অনুমতি নিলাম, আপনাকে কিছু টাকা আমি দেব। এখন দেখো, সিদ্ধান্ত হলো মিজান ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করছে, কিন্তু ওয়েবসাইটটি সিনেমাটি প্রদর্শনের অনুমতি নিয়ে তাদের প্ল্যাটফর্মে বাণিজ্যিক কাজে সেটি ব্যবহার করছে। কাজে তারা নিয়ম মানছে না ও সিনেমার প্রযোজক ওয়েবসাইটের স্বত্বাধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা করতে পারেন। তাহলে তাদের বিরুদ্ধে কি করতে পারবে? আইনি ব্যবস্থা নিতে পারবে। যেহেতু যার জিনিস যে এত কষ্ট করে আবিষ্কার করলো, এটা কিন্তু তার থেকে অনুমতি নিতে হবে। এরপরে খ হচ্ছে, মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো 50 টাকা দিয়ে সফটওয়্যারটি তৈরিকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে। মিতু বন্ধু হেনা বলল, আমার কাছে তো সফটওয়্যারটি আছে, কেনার কোনো প্রয়োজন নেই, তুই আমার কাছ থেকে সফটওয়্যারটি কপি করে নিস। মিতু বলল, এটা একদম উচিত হবে না। সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে নিয়ে মিতু এখন ব্যবহার করছে। তাহলে এত সুন্দর করে এত কষ্ট করে সফটওয়্যারটি তৈরি করেছে, তো সফটওয়্যারটা যখন ব্যবহার করতে চাইলো তখন তার বন্ধু বলল, এটা তো আমার কাছে আছে, কেন কিনে নিবা? সে বলল, না, তারা এত কষ্ট করে সফটওয়্যারটি তৈরি করেছে, আমি তার থেকে লাইসেন্সটা কিনে নিয়ে আমি ব্যবহার করি। তাহলে সে এখানে একটা ভালো কাজ করেছে। এটা তাহলে কিভাবে ব্যবহার করলো? সে টাকা দিয়ে কিনে সফটওয়্যারটি ব্যবহার করতেছে। তাহলে আমরা যে একটি কবিতা লিখবো, একটা গান লিখবো, হ্যাঁ, এগুলো আমরা বাণিজ্যিকভাবে যদি করতে চাই, আমার থেকে এই কবিতাটি কিনে নিতে হবে, আমার গল্পটি কিনে নিতে হবে, কিনে নিয়ে তারা ব্যবহার করতে পারবে, না হলে কিন্তু পারবে না। এখানে দেখো, একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করল, কিন্তু অন্য আরো একটি কোম্পানি সে একই কোমল পানীয় নামে বাজারে পণ্য বিক্রি শুরু করল। তখন যে কোম্পানি এই ফর্মুলা কিনে নিয়েছিল তারা আদালতে দ্বারস্থ হলো। দেখো, একটা লোক অলরেডি ওই কোম্পানি থেকে তাদের ফর্মুলাটা কিনে তারা বাংলাদেশে কারখানা খুলে ওটা সেল দিচ্ছে, তৈরি করতেছে, কিন্তু আরেকজন তাদের নামে নকল নাম দিয়ে তাদের অনুমতি ছাড়াই বিক্রি করতেছে। তাহলে এটা তো কি হবে? অন্যায় হবে। এটা নিশ্চয়ই যে লোকটি তাদের নাম বিক্রি করে, তাদের লোগো ব্যবহার করে, তাদের নাম হুবহু সবকিছু নকল করে বাজারজাত করেছে, এটা কিন্তু অন্যায় এবং এটার জন্য তারা সরকারিভাবে শাস্তি হবে, এটার জন্য তারা মামলা করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরেকটা গল্প হচ্ছে, রায়হান একটি ভ্রমণ বিষয়ক বই লিখেছে, নিজের বিভিন্ন পরিদর্শন করা স্থানের অভিজ্ঞতা নিয়ে। রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেধাস্বত্ব পাওয়ার সত্ত্বে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে। সে প্রতিষ্ঠান এই বছর বইমেলায় বইটি প্রকাশ করেছে ও বইটি পাঠকদের সাড়া পেলেছে। এখন দেখো, রায়হান অনেক বিভিন্ন জায়গায় সে ভ্রমণ করেছে, বিভিন্ন এলাকার ভ্রমণের দৃশ্যগুলো সে চমৎকার করে এটা বই আকারে লিখেছে। লেখার পরে সে একটা প্রকাশের সাথে একটা চুক্তি হয়েছে, ভাই আমার বইটা আপনারা প্রকাশ করবেন, আপনারা বিক্রি করবেন, তবে আমাকে নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হবে, একটা বইয়ের জন্য আমাকে এত পার্সেন্ট টাকা দিতে হবে, আর বাকি টাকাটা আপনারা রাখবেন। এভাবে কিন্তু
ঠিক আছে, এটা এভাবে যে এত কষ্ট করে সে গবেষণা করে অনেক মেধা খরচ করে সে বইটা লিখেছে, এটা তার যে শ্রম, তার মেধাসত্ব, এটা তার রয়েছে এবং এটা শ্রমের জন্য সে তার টাকা পাচ্ছে। এটা কিন্তু খুবই ভালো। তুমি অনেক কষ্ট করে পরিশ্রম করে কষ্ট করে একটা গল্প লিখেছো। এই গল্পটি কিন্তু আরেকজন ইচ্ছা করলে তোমার নামে চালিয়ে দিতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আগামী সেশনে আমরা আলোচনা করব হচ্ছে সেশন ২ স্বত্বাধিকারী অধিকার সংরক্ষণ নিয়ে। তো আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। আশা করি তোমরা অনেক ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো। তোমাদের অনেক ভালো লেগেছে আমি আশা রাখছি। তো আমরা আজকে এতটুকু থাকলাম। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে পরবর্তী সেশনে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা খুবই ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো, মনোযোগ সহকারে দেখেছো, আশা করি তোমরা অনেক কিছু জেনেছো। আর তোমাদের মধ্যে যারা আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবে। আর কি ক্লাস তোমরা জানতে চাও, কোন চ্যাপ্টারটা তোমরা বুঝো নাই, এটা তোমরা কমেন্টসকে জানাবা, আমি আবার ক্লাস রেডি করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।